সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের রাজনীতি, জোটের রাজনীতি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন আমার সঙ্গে। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। স্বাগত এই আয়োজনে। আছেন ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। দর্শক, আপনারা জানেন যে ভোটকে সামনে রেখে সবসময় আমরা দেখি দলগুলোর মধ্যে জোট কেন্দ্রিক হবার একটা প্রবণতা দেখা দেয়। বিশেষ করে গত কয়েকদিনের ঘটনা যদি আমরা বলতে যাই, বড় বড় দলগুলো ছোট ছোট দলগুলোর কাছে আসলে যাচ্ছিল জোটবদ্ধ হবার জন্য। সব নির্বাচনের সামনে ঠিক একই চিত্র আমরা দেখতে পাই। বিশেষ করে এবারে যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি, ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হবার একটা প্রক্রিয়া আসলে শুরু হয়ে গেছে এবং আমরা সেই সাথে দেখতে পাচ্ছি যে বামপন্থী যে দলগুলো হচ্ছে তারাও আসলে জোটবদ্ধ হবার চেষ্টা করছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শেখ হাসিনা সরকারের সময় কোণঠাসা যে জামাত ছিল তারা বেশ সরব হয়ে উঠেছে এই এবারের নির্বাচনকে কেন্দ্র করে। সামনে যে নির্বাচন আসছে, বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে তারা ইসলামিক দলগুলোর সাথে জোটবদ্ধ হবার চেষ্টা করছে। সেই সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করি। এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, জোটবদ্ধ হবার যে প্রবণতা, বিশেষ করে জামাতকে নিয়ে শেষ পর্যন্ত যে কথাটি বলছিলাম, কিভাবে দেখছেন বিএনপিকে ভুলে তারা তো আলাদা জোট করার চেষ্টা করছে, কিভাবে দেখছেন সেটিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, একটা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলেরই একটা আশা থাকে যে তার পক্ষে সর্বোচ্চ কতটি আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব। দলটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, জনপ্রিয় হোক কিংবা তেমন জনপ্রিয় না হোক, যেই দলই হোক না কেন এরকম একটি লক্ষ্য থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি সেই লক্ষ্য থেকে জামায়াতে ইসলামী চেষ্টা করছে অন্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের। এটার মধ্যে আমি কোনো অন্যায়ও কিছু দেখি না। একসময় তারা বিএনপির সঙ্গে যেমন আন্দোলন করেছে, একসময় তো তারা আওয়ামী লীগের সঙ্গেও যুগপৎ আন্দোলন করেছে। সো সময়ের পরিবর্তনে যখন যেই দলের সঙ্গে গিয়ে জোটবদ্ধ হয়ে তাদের পক্ষে সুবিধা হয়েছে সেভাবেই তারা রাজনীতি করেছে। এবং রাজনীতি আসলে এটাই, এটা যে শুধু জামাতের ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা যে কোনো দলের ক্ষেত্রে একই বিষয় নিয়ে যদি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসে, সেটা এবার দুটি ঘটনা বিশেষ করে নজর কেড়েছে। যখন বলি 21 জানুয়ারি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটি যেমন সবার নজর কেড়েছে, তেমনি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়ে যখন ইসলামী আন্দোলনের সাথে সাক্ষাৎ করেছেন সেটিও বিশেষ করে নজর কেড়েছে। কি মনে হচ্ছে জামাতের সঙ্গে যে দলগুলো আছে, যে এই দলগুলোর সাথে আসলে হাত বাড়াচ্ছে, সেগুলো বিএনপি কি বেশি কাছে টানতে পারবে নাকি যে ইসলামপন্থী দলগুলো বেশি আছে, কাদের পাল্লা ভারী হতে যাচ্ছে? ধন্যবাদ। আমি মনে করি এখন এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী আমরা আওয়ামী লীগকে যদি সরিয়ে রাখি তাহলে বিএনপি আর জামায়াত। এবং জামায়াত মোটামুটি এই বার্তা তারা দিয়েছে যে তারা আলাদাভাবে নির্বাচন করতে চায়। বিএনপিরও আসলে আমি মনে করি জামায়াতকে এখন আর প্রয়োজন নেই। 2001 সালে যে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজন ছিল, আওয়ামী লীগ থাকলে যে ধরনের জোট হওয়ার কথা, বিএনপি এখন খুব স্বাভাবিকভাবেই দেখছে এটা তার জন্য আসলে আর কোনো বেনিফিশিয়াল কিছু না এবং প্রয়োজন নেই। সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে এটা। সেটিকে একটু জানবো যে কেন প্রয়োজন নেই। বিভিন্ন জায়গায় জামায়াতের যে পার্সেন্টেজ অফ ভোট আছে, তাদের এই ভোটটা যদি বেশ টাফ একটা কম্পিটিশন বিএনপির হয়, তো আমরা যদি গিভেন আগের আওয়ামী লীগের কথা বলছি, এখনকার আওয়ামী লীগ না, যখন একটা টাফ কম্পিটিশন হতো, দুই দলেরই মোটামুটি কাছাকাছি সমান ভোটার ব্যাংক আছে, তখন জামায়াতের ভোটটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার সম্ভাবনা থাকে, যেটা 2001 সালের নির্বাচনে হয়েছিল। সো আওয়ামী লীগ যখন থাকছে না, বা আওয়ামী লীগ যদি তার নামেও এবার নির্বাচনে আসে, তার অবস্থা এতটাই খারাপ, বিএনপির আর জামাতের সাম পার্সেন্টেজ ভোটের প্রয়োজন নাই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতকে এবার আলাদাভাবে নির্বাচন করতে দিয়ে বিএনপির একটু দেখা উচিত জামায়াতের শক্তিটা আসলে কতটুকু। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভোটের এই যে কত পার্সেন্ট মানুষ জামায়াতকে আসলে ভোট দেয়, এটা ভবিষ্যতের রাজনীতিতে কিন্তু কাজে লাগবে, এটা দেখার ব্যাপার আছে। নাম্বার 2, এখন বিএনপি যেটা খুব স্বাভাবিকভাবে চেষ্টা করবে জামায়াত যাতে খুব বড় কোনো অ্যালায়েন্সে যেতে না পারে। ইভেন আমি মনে করি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলোকেও যদি একত্রে রেখে জামায়াত নির্বাচনে আসে, খুব বড় কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি তাহলে কেন ইসলামী আন্দোলনের সাথে বসলো বা আরো দু একটা ইসলামিক দলের সাথে বসছে? এটা আমার ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, জামায়াত যেহেতু রাইটিস্ট পলিটিক্স করে, বিএনপির এক ধরনের ইমেজ ছিল প্রো ইসলাম। আমরা জিয়াউর রহমান যখন 5th অ্যামেন্ডমেন্ট করেন, তিনি আমাদের এখানে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেছেন এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন। এখন যেটা হয়েছে, জামায়াতের সাথে যখন উনি আলাদা হচ্ছে, বিএনপি এক ধরনের সেন্ট্রাল জায়গায় সেন্ট্রিস্ট হয়ে উঠছে, বা সেন্ট্রাল লেফটরাও বিএনপিকে এখন অপশন মনে করছে। ফলে বিএনপি সম্ভবত
এটাও একটু ভয় পায় যে তার এক ধরনের প্রো ইসলাম পরিচিতি ছিল, বেশ ভোট ছিল সেই অর্থে, সেটা আবার নষ্ট হয়ে যায় কিনা। সে কারণে তারা কিছু ইসলামী দলের সাথেও এক ধরনের যোগাযোগ রাখবে। এবং আমরা দেখব ইসলামী আন্দোলনের সাথে একটা 10 দফা আলোচনা হয়েছে, ওর মধ্যে একটা ছিল কোরআন এবং শরিয়ার বাইরে কোনো মানে কোনো আইন করবে না বা এরকম একটা কথা কিন্তু সেখানেও বলা হয়েছে। সো বিএনপি ওই জিনিসটাও সাথে সাথে ধরে রাখতে চাচ্ছে। এটা মানে এই না যে ইসলামী আন্দোলনের ভোট না হলে বিএনপি জিততে পারবে না। আচ্ছা, ব্যারিস্টার রুমিন ফারহানা, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, কি মনে হচ্ছে যে ধর্মভিত্তিক আমরা আসলে দল, সেভাবে শক্তিশালী দল বাংলাদেশে কখনো দেখিনি। আপনার কাছে কি মনে হয়, যদি যেমনটি জাহিদুর রহমান বলছিলেন যে যদি বিএনপি এবার দেখা উচিত বিএনপির যে আসলে ধর্মভিত্তিক দলগুলো আসলে কতটা শক্তিমত্তা প্রদর্শন করতে পারে, সেক্ষেত্রে বিএনপি কি এরকম কিছু দেখবে কিনা যে তারা কতটা আসলে শক্তিমত্তা প্রদর্শন করছে, কতটুকু তাদের শক্তি আছে? শুধু তো বিএনপি নয়, বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে, রাজনৈতিকভাবে শুধু নয় সামাজিকভাবেও যারা মধ্যপন্থায় বিশ্বাস করে, এটি আসলে তাদেরও একটি দেখবার বিষয়। গত কয়েকদিনের কিছু ঘটনার দিকে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা দেখেছি বেশ কয়েকজন সিনেমার যারা অভিনয় করেন, অভিনয় শিল্পী, তাদের কয়েকজনের প্রোগ্রাম বাতিল হয়েছে। আজকে বোধহয় লেটেস্ট হয়েছে অপু বিশ্বাসের একটা প্রোগ্রাম, এর আগে পরিমণির হয়েছে, তার আগে মেহজাবিনের হয়েছে। সো আমরা সিরিজ ঘটনাগুলো দেখছি। এর মধ্যে জয়পুরহাটে মেয়েদের ফুটবল খেলাকে বা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ভীষণ মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে আমি দেখছিলাম আমাদের ধর্ম উপদেষ্টা বলেছেন যে কোনো নারী সাংবাদিক বোধহয় তার কাছে খবর নিউজ আনতে যেতে পারবে না বা এরকম একটা কিছু, ইফ আই এম নট রং। মানে আমি এই আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উত্তরটা আমি দেখছিলাম। সো এই বার্তাগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দেয় আমাদেরকে সমাজে এক ধরনের চরমপন্থা বা এক ধরনের র্যাডিকালাইজেশনের উত্থান হচ্ছে। আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারবো, বিকজ আমরা ঢাকার মানে প্রাণকেন্দ্রে বাস করি। আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসেছি, আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না, তবে বাবলি এটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। সো আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি, কোনো চরমপন্থায় না, আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে। এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না, এতে একদিকে ইয়েসও আছে, একদিকে নো আছে ভোটের রাজনীতিতে। কিরকম? ইয়েসটা হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন, তারা একই সঙ্গে বিএনপির প্রতিও সহানুভূতিশীল ছিলেন, বিকজ বিএনপি জামাতের একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে। সো তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল। সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে। কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো, তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল বা ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয় বা ইসলামী ভাবধারার শাসন, লেটস পুট ইট ইন দিস ওয়ে, ইসলামী ভাবধারার শাসন কায়েম হলে ভালো হয়, তাদের ভোটটা কিন্তু এখন আর অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না। কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে, বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে যে আচ্ছা এর সাথে তো জামাত আছে, তো আমরা বিএনপিকে ভোট দেবো কিনা। এই যে এই গোষ্ঠীটা, তাদের ভোট কিন্তু এখন আবার বিএনপির কাছে আসবে। আপনি যেমনটি বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন এবং সবগুলোই মোটামুটি নারী কেন্দ্রিক। আপনার কাছে কি মনে হয় যে নারীদের মধ্যে বিশেষ করে এই আশঙ্কাটা বেশি কাজ করে যে ইসলামিক দলগুলো যদি আসে তাহলে আমাদের যে স্বাধীনতা সেটি খর্ব হবে কিনা? আপনি কি মনে করেন? নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী, যারা কর্মক্ষেত্রে কাজ করেন, যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা কিন্তু আরবের মুসলিম না, আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম, বাঙালি মুসলিম। হ্যাঁ, সো বাংলাদেশের মুসলমান নারী যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত, সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই। এবং আমি লক্ষ্য করছি একজন নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে, সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিষোদ্গারের চেষ্টা, এবং এটা
এখন অনেক বেড়েছে, কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো 5-7 বছর আগে। সুতরাং এখন আমরা সমাজে যে ট্রান্সফরমেশনটা দেখছি, যে এই ধরনের র্যাডিকালাইজেশন হঠাৎ করে আমাদের মনে হচ্ছে আমাদের চোখে এসছে, কিন্তু এটা কিন্তু ভেতরে ভেতরে গোকুলে অনেক দিন যাবত বেড়েছে। এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকারে, অনেক লার্জ স্কেলে আমরা দেখছি, বিকজ এখানে এখন এক ধরনের মানে প্রো ওই রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে। সো তাদেরকে অনেক বেশি ভিজুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বাট তাদের বেড়ে ওঠা কিন্তু এই 5 মাসে না, তাদের বেড়ে ওঠা কিন্তু আরো 7-8 বছর। বিকজ আমি তো মিডিয়াতে আজকে 13-14 বছর, আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে। 10 বছর আগে যে ধরনের কমেন্ট আসতো, দ্যাট ওয়াজ মোর লাইক আপনার একাডেমিক, যে আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায়। এখন আসে মাথায় কেন কাপড় নেই, কপালে কেন টিপ, বিয়ে করছি কবে। টিপের রং নিয়ে কি প্রশ্ন ওঠে? টিপের রং লাল কেন? এতটা এখনো যায়নি, বাট আপনি যেহেতু ধরিয়ে দিলেন আমি শিওর এখানে আসবে আর কি। আচ্ছা, ডাক্তার জাহিদুর রহমান, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে অনেকে মনে করছেন যদি জামাত একটি জোট গঠন করে আসে তাহলে সেটিকে আওয়ামী লীগ তারা হচ্ছে উগ্রবাদী দল হিসেবে সেটিকে প্রমাণ করার চেষ্টা করবে, দেখানোর চেষ্টা করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আবার আমরা যেটি দেখছি, যেমনটি রুমিন ফারহানা বলছিলেন যে আমরা বেশ কিছু ঘটনা দেখছি যেটি নারীদের দিকে একটু বিশেষভাবে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, এবং সংস্কৃতির কিছু কিছু ক্ষেত্রেও আমরা দেখেছি। সাকরাইন উৎসবকে আমরা এবার হতে দেখিনি, এরকম অনেকগুলো উদাহরণ দিতে পারি। আপনার কাছে কি মনে হয় যে এরকম কোনো কিছু হতে যাচ্ছে কিনা? উগ্রবাদ কি এর মাধ্যমে মাথাচাড়া দিতে পারে কিনা, বা সেরকম সিমটম দেখতে পাচ্ছে কিনা সমাজে এখন? আমি উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে মনে করি না, কিন্তু উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে, এবং এটা এই না যে বাংলাদেশে এগুলো হঠাৎ করে বেড়েছে, এটা জাস্ট একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার বলে আমি মনে করি। রুমিন যেভাবে বললেন যে এই সরকার তাদের সরকার বা তারা সমর্থন করছে, আমিও ঠিক সহানুভূতিশীল মনে করি না, আমি এটা ডিসএগ্রি করি। কি করছে তাহলে এই সরকার? আসলে তাদেরকে কিভাবে আমি ধারণা করি সরকার ভয় পাচ্ছে। ধরুন 80টা মাজার ভাঙা বা হামলা করা হয়েছে, আপনি 1টা 2টো 3টে মাজারে যদি স্টেপ নিতেন, মানে আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত নই ডক্টর ইউনূস মনে করেন মাজার ভাঙা ঠিক আছে বা কিছু করা যাবে না। সরকারের ইনডিসিশন আছে এবং ভয় আছে, আমি ধারণা করি যে এজন্য কি স্টেপ নিতে পারছে না কোনো ধরনের, সম্ভবত কারণ যারা যাচ্ছেন তারা অনেক উগ্র, কিন্তু এটা না করে এখন আরো বড় বিপদ হচ্ছে। এবং একটা স্টেটকে আপনি এই যে এখন যে ন্যারেটিভটা তৈরি হওয়ার সুযোগ তৈরি হচ্ছে সেটা তো হলো, দোকান বা শোরুম উদ্বোধন যখন নভেম্বরে মেহজাবিনকে দেয়া হলো না, এরপর কোনো স্টেপস নেওয়া হলো না, প্রকাশ্যে ওখানে পোস্টারিং করা হয়েছিল, আপনি কোনো স্টেপস নেন নাই। তারপরে পরিমণির ক্ষেত্রে হলো, এবং সবার শেষে এসে এখন অপবিশ্বাস, এটা বাড়তে থাকবে। একটা ফুটবল খেলা, নারীদের বাচ্চা মেয়েরা ফুটবল খেলছে, সেই ফুটবল খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সো এগুলো সরকারের সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার বলে মনে করি। সরকার তো শুধু এখানে না, সরকার প্রত্যেকটা জায়গায় ফেল করছে, রাস্তা ব্লক করে ফেলেই যে কোনো কিছু করা যাচ্ছে। সুতরাং এই সরকারকে আমি আসলে প্রশাসকই মনে করি না। বাংলাদেশে যেরকম একটা বিশৃঙ্খলার অবস্থায় তারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গায় আসলে তারা সেটা করতে পারছেন না। ভবিষ্যতে কি হবে, দুটো ব্যাপার একটু মনে রাখা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশে ধর্ম বা ধর্মকে সামনে এনে রাজনীতি হতে পারে, সারা পৃথিবীতে আছে। যেমন ভারতের বিজেপি স্পষ্টভাবে সে হিন্দুত্ববাদী রাজনীতি করে, আমি এটা স্ট্রংলি ডিনাউন্স করি, কারণ একটা আইডেন্টিটি পলিটিক্স আমি কখনো এন্ডোর্স করি না। ঠিক একইভাবে ইসলাম বলেও যদি কেউ রাজনীতি করেন আমি সেটার বিরুদ্ধে দাঁড়াই, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা কনস্টিটিউশনের পেরিমিটার তারা মানবেন, নির্বাচন ব্যবস্থা মানবেন এবং আমাদের সংবিধান মেনে রাজনীতি করবেন এবং ক্ষমতায় গেলে সেটা মেনে চলবেন, যদি হয় তাহলে আমার অনিচ্ছা থাকলেও সেটাকে আমি সরকার হিসেবে মেনে নেব যদি জনগণ তাদেরকে ভোট দেয়। কিন্তু একটা অ্যালার্মিং সাইন আছে, আমি সেটা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নিবন্ধিত রাজনৈতিক দল, এই যে যার কথা আমরা এতদিন বললাম, তাদের একটা প্রতীক আছে, তারা নির্বাচন করেছে এবং শেখ হাসিনার সময় খুব কমফোর্টেবলি নির্বাচন করেছে। আমি একটু যোগ করতে চাই, 2018 সালে নির্বাচনের সময় ঢাকায় ঐক্যফ্রন্টের প্রার্থী, মূলত বিএনপির প্রার্থীদের একটা পোস্টার ছিল না, কিন্তু হাত পাখার পোস্টার ছিল। ওনারা ফেভার কেন পেয়েছেন আই রিয়েলি ডোন্ট নো, এটা খুঁজে দেখা হোক। কিন্তু ওনাদেরই একজন নেতা কয়েকদিন আগে উনি আবার একটা রাষ্ট্রীয় পদে আছেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তিনি প্রকাশ্য জনসভায় মানুষকে কতল করার কথা বলেছেন। খুবই অ্যালার্মিং এবং ভয়ঙ্কর একটা খেয়াল করি আমরা, তার দল থেকে কোনো বক্তব্য নেই, সরকার, উনি একটা রাষ্ট্রীয় পদে আছে, কোনো স্টেপস নেওয়া হয়নি। ফলে আমার এই আশঙ্কাটা আছে, যারা নিয়মতান্ত্রিক এবং কনস্টিটিউশনাল ইসলামী রাজনীতি করবেন বলেও বলছেন, তারাও সেই জায়গায় থাকবেন কিনা, এখন এই প্রশ্নটা জরুরি। এটা যদি হয় তাহলে তাদের রাজনীতি করার অধিকার এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে নাই। তারা যদি মনে করেন এটাকে একটা খেলাফতের রাষ্ট্র বানাবেন, তো আপনাকে আসলে ফাইট করে আসতে হবে, ক্ষমতা দখল করে, বিপ্লব করে। দর্শক আছেন আপনাদের সাথে কথা বলতে চান, সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন নেব। দর্শক নিশ্চয় শুনতে পাচ্ছেন।
হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। জি জি, আমি যশোর থেকে বলছিলাম, সিরাজ সুজন। জি বলবেন, আপনার প্রশ্ন বলবেন। জি, আমার প্রশ্ন রবিন ফারহানা সাহেবের কাছে। বলুন। দেশে বর্তমানে ছাত্র দল, যুব দল যেভাবে চাঁদাবাজি করতেছে, এখানে রুমিন ফারহানা সাহেব আগেও বলেছে যে আমরা দল থেকে তাদেরকে বহিষ্কার করতেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক বড় দল, বুঝেন তো, মানুষের বিভিন্ন ক্ষোভ থাকতে পারে। তা আপনারা যদি দল সামলাইতে না পারেন তাহলে 20 কোটি মানুষকে কিভাবে সামলাবেন? আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিতে দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলবেন। প্রশ্নটা হচ্ছে আমার ধারণা আপার কাছে। প্রশ্ন হচ্ছে, এক সমন্বয়ক তুষার উনি বলেছে বিএনপি যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য আন্দোলনের নামে, তাহলে বিএনপির অবস্থা হবে 5ই আগস্টের মতো। তাহলে উনি ভোটের রাজনীতির ভবিষ্যৎ কি দেখছে? এই মুহূর্তে আরো একজন দর্শক আছে, সেই প্রশ্নটিও নিয়ে আমরা একবারে 3টে প্রশ্নের উত্তর দেব। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমার নাম মোহাম্মদ রাইহান, আমি ঠাকুরগাঁ থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানার কাছে। জি। আমার প্রশ্ন হচ্ছে ছাত্রগুলোতে নতুন রাজনৈতিক দল তৈরি করতেছে এবং মির্জা ফখরুলের কথার পরিপ্রেক্ষিতে তারা যে বড় বড় কথা বলতেছে, ওদের কথার কাছে মির্জা ফখরুল মনে হয় ওদের কাছে দুধের বাচ্চা, আর ওরাই বড় বর্ষিয়ান রাজনীতিবিদ। দেশটাকে ওরাই স্বাধীন করছে না, আমরাও ছিলাম। তাদের কথাগুলো আমার পছন্দ লাগতেছে না, এক কথাই। জি ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে 3টে প্রশ্ন এসেছে। যশোর থেকে সুজন বলছিলেন যে ছাত্রদল যেভাবে চাঁদাবাজি করছে, আপনি এর আগে শোতে এসে বলেছেন ছাত্রদল যুবদল দুটির কথাই বলেছেন, ব্যবস্থা নিচ্ছেন আপনারা, কিন্তু তারপরেও সেটা আসলে থামছে না, সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে 20 কোটি মানুষকে আসলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে কন্ট্রোল করবেন? জি, প্রথম উত্তরটা হচ্ছে আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে যে ব্যবস্থা নেওয়ার কথা, এটা এই মুহূর্তে বিএনপির পক্ষে সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে সরকার আছে বাংলাদেশে, বিএনপি নাই কিন্তু একটি সরকার আছে। সো এই সরকারের দায়িত্ব বর্তায় যে বিএনপি বলে না, আওয়ামী লীগ বলে না, জাতীয় পার্টি, জামাত এই বিচারে না, এই ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যেই যেখানে যেভাবে যুক্ত তাকে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2 হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতায় নাই কিন্তু দলের দায়িত্বে আছে, সো বিএনপির হাতে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে বহিষ্কার করা। এই ক্ষমতাটি বিএনপি প্রয়োগ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, মোস্ট ঘটনাতে আমরা দেখেছি বিএনপি বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, শোকজ করেছে, অর্থাৎ বিএনপির হাতে সাংগঠনিক যেই পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপগুলো বিএনপি নিয়েছে। 3 হচ্ছে বিএনপির টপ মোস্ট যিনি দায়িত্বে আছেন তিনি তার বক্তব্যে বিষয়টি অ্যাড্রেস করছেন কিনা। আমরা কিন্তু জনাব তারেক রহমান যখনই বক্তব্য দেন আমরা কিন্তু লক্ষ্য করি যে উনি এই ধরনের প্রবলেমগুলোর কথা নিজে থেকেই বলেন এবং বারবার সতর্ক করেন। সো তার মানে দলের টপ মোস্ট পজিশনে যিনি আছেন তার যে সদিচ্ছা কোনো অভাব আছে এটা বলবার কোনো সুযোগ নাই। তিনি তার মতো চেষ্টা করছেন। বিএনপি আন্দোলনে নামলে তার অবস্থা হবে 5ই আগস্টের মতো। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার তিনি বলেছেন, এবং তিনি এসব হুমকি ধামকি তারা আসলে পরোয়া করেন না বা ভয় পান না। আমি আসলে এই উত্তরটার সাথে আমার 3 নম্বর দর্শক যে কথাটি বলেছেন সেটাকে এক করে বলি। হ্যাঁ, অর্থাৎ ওনারা নতুন প্রজন্মের যারা জেন জি যারা পলিটিক্সে আসতে চাচ্ছে ওনারা অনেক রকম কথা বলছেন যেটা হয়তো বা ওনাদের যে সাধারণ পপুলারিটি, সাধারণ মাস পিপলের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা সেটাকে কিছুটা এফেক্ট করছে। ওনাদের মধ্যে এক ধরনের অডাসিটি আমরা লক্ষ্য করছি। ওনারা যখন কথা বলছেন আমরা দেখছি ওনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন বর্ষিয়ান এবং সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে কথার লড়াইয়ে চলে যাচ্ছেন, যেটা আসলে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। দিন শেষে তো আপনি মানুষের জন্য পলিটিক্সটা করছেন, মানুষের কাছে পলিটিক্সটা নিতে চাচ্ছেন এবং মানুষের সমর্থন আপনার প্রতি আদায় করতে চাচ্ছেন। এভাবে কথা বলে বা এই ধরনের হুমকি দিয়ে না আপনি মানুষের কাছে যেতে পারবেন না। মানুষ থেকে আপনার বিচ্ছিন্নতা বাড়তেই থাকবে। আর 5ই আগস্টের কথা যদি বলেন তাহলে আমি খুবই বিনীতভাবে এটুকুই বলবো যে রাজনৈতিক প্রজ্ঞা এবং বাংলায় আক্কেল একটু ব্যবহার করলে ভালো হয়। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসি। যেহেতু ছাত্র নেতৃত্ব নিয়ে কথা হচ্ছিল, এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রশ্নটি আসছে যে
প্রতিযোগী কে কার হতে যাচ্ছে? বিএনপি নিশ্চিতভাবে একটি ভালো পজিশনে আছে, এরপর আমরা ইসলামিক দলগুলোর একটা জোটের কথা বলছি, বাম জোটের কথা বলছি, সেই সাথে বিশেষ গুরুত্ব পাচ্ছে যে ছাত্র নেতৃত্বে একটি নতুন দল আসতে যাচ্ছে। কে কার সাথে আসলে প্রতিযোগিতা করতে যাচ্ছে বলে মনে হয়? ছাত্র নেতৃত্বের জোটটি আসলে কিরকম হতে যাচ্ছে, দলটি কেমন হতে যাচ্ছে? জোটের কথা পরে আসছি, কেমন হতে যাচ্ছে আমি খুব আশাবাদী নই। মানে তাদের আশা তারা শুরু থেকেই অনেকগুলো ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট করেছেন। একটা অসাধারণ দল হতে পারত যদি তারা ওই মুভমেন্টের খুব অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করতেন। এক নাম্বার 2 হচ্ছে তারা সরকারে যদি না যেতেন, তাদের দুজন প্রথম গেলেন, পরে আরেকজন গেলেন, 3 জন উপদেষ্টা যাওয়া একটা ডিজাস্টারাস ডিসিশন হয়েছে। কারণ এখন সরকারের সাথে এই ছাত্রদের বা তাদের দলের একটা যোগসাজশ আছে, এই পারসেপশন তৈরি হয়েছে। এবং যৌক্তিক কারণে সময় দিলে আমি দেখাতে পারবো কিভাবে উপদেষ্টাদের বক্তব্য ছাত্ররা এন্ডোর্স করছেন, আবার ছাত্রদের কর্মসূচি কিভাবে উপদেষ্টা সরকারে বসে 31 ডিসেম্বর প্রক্লেমেশন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ স্ট্যাটাস দিলেন। উনি কিভাবে বলেন? সরকার তো বললো যে এটা আমরা ওন করি না, বাট হি ডিড ইট। সো এইরকম যখন দেখা যায় এই প্রবলেমগুলো হচ্ছে, তারা যদি তখন করতেন খুব ভালো হতো। আর যত সময় গেছে তারা নানান বিতর্কে জড়িয়েছেন, ফিসফাস আছে নানান কিছু, সরকারের উপরে যারা বাইরে আছেন তাদেরও নানা রকম প্রভাব আছে, প্রভাব খাটিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করছেন। সত্য মিথ্যা আমি সেই আলোচনায় ঢুকছি না, পারসেপশন ইম্পর্টেন্ট, এই পারসেপশনটা তৈরি হয়েছে। তো তাদের দলটা আসলে খুব ভালো কিছু হবে আমার এখন আর মনে হয় না। তারপরও আবার খুব খারাপ হবে নট নেসেসারিলি, কারণ হলো যে এই যে যারা দলটা তৈরি করতে যাচ্ছেন এই কয়েক মাস আগেই তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্দান্ত সাহস নিয়ে লড়াই করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, এবং আমাদের শেখ হাসিনার পতনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি খুব গুরুত্বপূর্ণ শব্দটা বলছি, একমাত্র ভূমিকা বা প্রায় সব কিছু করে ফেলেছেন বলে তাদের যে পারসেপশন আছে, এই যে তাদের এই আচরণের কারণ কিন্তু এটা, তারা মনে করেন অনেকে যে তারাই সব কিছু করেছেন, এতদিন কেন হয় নাই, 28 অক্টোবর কেন হয় নাই। এই যে একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে বিভিন্ন জায়গায়, মেইন স্ট্রিম মাঠে, তারপরে ডিজিটাল মাঠে, এগুলোকে তারা ডিনাউন্স করতে শুরু করেছেন। সো আমি খুব বেশি ভালো কিছু দেখি না। পরের যে অংশটা জোট, আমি আসছে যেটা বলছিলেন যে ছাত্রদের সাথে এখন বিএনপির যে ধরনের চাপানুতর হচ্ছে, তাতে এটা বলতে মনে হতে পারে যে তারাও কি বিরোধী দলে দাঁড়িয়ে গেল। আমি আবার এখানে একটা খুব কিউরিয়াস ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি। ডক্টর আসিফ নজরুল এরকম একটা স্ট্যাটাসের মধ্যে দুই পক্ষকে, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পর মিস্টার নাহিদ ইসলাম যেভাবে রিয়্যাক্ট করেছেন তার জায়গায়, উনি একটা জায়গায় বলছেন যে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারটাকে তারা বাতিলও করে দিচ্ছেন না। তার মানে আমি মনে করি যে সামনে এই একটা প্রবাবিলিটিও আছে, যদি ইসলামিক ফোর্সগুলো একদিকে থাকে তারা হু নোজ তারা বিএনপির সাথে ইয়ে করবেন। এবং এই ধরনের যে আলাপগুলো আমরা দেখছি এগুলো এখনো নির্বাচন আরো কমপক্ষে 1 বছর দূরে আছে। সো এর মধ্যে আমরা অনেক পরিবর্তন আসলে আসতে পারে। রুমিন ফারহানা, সংস্কার প্রস্তাব অনুযায়ী যদি সংসদে উচ্চ কক্ষ হয়, সেখানে যদি সংখ্যানুপাতিক ভাবে আসলে নেতা নির্বাচিত হয়, তাহলে ইসলামিক দলগুলোর যে প্রতিনিধিত্ব সেটি আসলে নিশ্চিত হবে। আপনার কাছে কি এরকম মনে হয় যে সেরকম কিছু হতে যাচ্ছে? না, দেখুন, সংসদে নিম্নকক্ষে যারাই নির্বাচিত হয়ে আসবে, অর্থাৎ সেই দলগুলোর কোন সাম পার্সেন্টেজ অফ ভোট তো নিশ্চয়ই আছে, না হলে তো নিম্নকক্ষে সদস্য দেওয়া সম্ভব হতো না। সো সেই পার্সেন্টেজের কিছু সুবিধা ডেফিনেটলি উচ্চকক্ষে যারা আছে তারা আনুপাতিক হারে পাবে। তবে হ্যাঁ, এটা তো আসলে নিঃসন্দেহে এটা সত্য যে গত 17 বছর ইসলামিক যে দলগুলো আছে, যেই দলের সঙ্গে যুক্ত থাক না কেন, তাদের উপর দিয়ে নানান রকম ঝড় গেছে, তাদেরকে নানানভাবে সাফার করতে হয়েছে। এবং সো এখন তাদের ভয়েসটা অনেক বেশি শোনা যাবে, অনেক বেশি তাদের মতাদর্শগুলোকে চোখের সামনে দেখা যাবে। সংখ্যানুপাতিক বিষয়টাকে খুব বেশি আসলে চাচ্ছে, বিকজ আপনি দেখেন নিম্নকক্ষে তো সংখ্যানুপাতের বিষয় আসছে না, আসছে তো উচ্চকক্ষে, তাই না? সো উচ্চকক্ষে ধরেন নিম্নকক্ষে যদি আপনার 35% ভোট থাকে, তাহলে 100টা আসন যদি হয় উচ্চকক্ষে, আপনি 35 জনকে দিতে পারবেন। আপনার যদি 20% ভোট থাকে, তাতে হয়তো নিম্নকক্ষে আপনার আসন সংখ্যা অনেক কম, কিন্তু উচ্চকক্ষে দেখা যাচ্ছে আপনি 20 জনকে দিতে পারছেন। সো সেই অনুপাতে দেখা যাবে যে আপনার উচ্চকক্ষে বরং রিপ্রেজেন্টেটিভটা অনেক বেশি সংখ্যক হতে পারে, কারণ আপনার নিম্নকক্ষে তো আসলে আনুপাতিক ভাবে না। সো এই দিকগুলো বিবেচনা, হ্যাঁ, তখন হতে পারে উচ্চকক্ষে হয়তো ইসলামিক দলগুলোর এক ধরনের আধিপত্য, এক ধরনের সংখ্যাগরিষ্ঠতা আমরা দেখতে পারি। এটা খুব আশ্চর্য হবার কিছু থাকবে না, বিকজ একটা তো আসলে গত 15 বছর আওয়ামী লীগ বাংলাদেশে যেই শাসন চালিয়েছে, আমি যদি সকল তর্ক একপাশে সরিয়ে এটাও ধরে নেই যে তারা ভোটের মাঠে আসছে এবং ভোট করছে, মানে আমি তর্কের খাতিরে এই প্রশ্নটি যদি আমি
টেবিলে রাখি যে আওয়ামী লীগ আসছে ভোট করছে, মানুষ আসলে তাদেরকে কি আদৌ ভোট দেবে বলে আপনার মনে হয়? মানে কয়টা আসন তারা পাবে? হ্যাঁ, তাদের কিছু রিজার্ভ ভোট আছে, যেটা আমি শুরু থেকে বলে এসেছি, একটা সাম পার্সেন্টেজ অফ ভোটার তাদেরকে ভোট দেবেই, কিন্তু সেটা আসলে কতটুকু? সো সেই হিসাবগুলো যদি আপনি আনেন তাহলে আপনি দেখবেন যে ডানপন্থী বা ইসলামীপন্থী দলগুলোর কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা আমরা নেক্সট ইলেকশনে। আর একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি ঠাকুরগাঁও থেকে বলছি, মোহাম্মদ আশরাফুল ইসলাম। জি, বলবেন। আমি রুমিন ফারহানা ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমি চাচ্ছি যে উনি আজকে যৌক্তিক একটা অ্যান্সার পাবো ম্যাডামের কাছ থেকে। ওনার বক্তব্য খুব ভালো লাগে যে এই 17 বছরে মনে করেন যদি আওয়ামী লীগ 50,000 মানুষকে হত্যা করছে বেআইনি ভাবে বা যেভাবে হোক, এই গণহত্যা সহকারে যদিও হয়ে থাকে, এটা আমার মানে একটা ধারণা। তো 71 সালে জামাত ইসলাম যে ভূমিকা ছিল, যে আমরা তো জানি যে 71 সালে 30 লক্ষ মানুষ নিহত হয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, উনি সেক্টর কমান্ডার ছিল, আমরা সবকিছু জানি। কিন্তু জামাত ইসলামের ভূমিকাটা ছিল কি, যে তারা 30 লক্ষ মানুষ হত্যার পিছনে তাদের ভূমিকা ছিল ওতপ্রোত ভাবে, সব রকম ভাবে তাদের সহযোগিতা ছিল। তো সেই ক্ষেত্রে তাদের কিছু মানুষ বলে যে না, 30 লক্ষ না, 30 মিলিয়ন না, এখানে 3 লক্ষ মানুষ নিহত হয়েছে। আচ্ছা, ঠিকই আছে, তর্কের খাতিরে যদি আমি মেনেও নিই যে 71 সালে 3 লক্ষ মানুষ নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, হত্যা করা হয়েছিল 3 লক্ষ মানুষকে, তাহলে 50,000 মানুষকে হত্যার পর যদি আওয়ামী লীগের নৈতিক সেই না থাকে রাজনীতি করার, তাহলে জামাতের সেই 3 লক্ষ মানুষও যদি হয়ে থাকে। আপনার প্রশ্নটি পেয়েছি। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্নটি নিয়ে শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, গেন্ডারিয়া থেকে। বলবেন। জি ম্যাডাম, আমার ডক্টর জাহিদ সাহেবের কাছে প্রথম প্রশ্ন, দ্বিতীয়টা রুমিন ফারহানা ম্যাডামের কাছে। জি, রুমিন ফারহান ম্যাডাম বলি, আমি জিয়াউর রহমান সাহেবের সাথে রাজনীতি করছি, আর আমি একজন 71-এর সৈনিক, কিন্তু এখন রিটায়ার্ড জীবন পালন করতেছি আর কি। তো জাহিদ সাহেবের কাছে প্রশ্ন, ওনারা ইয়াং রাজনীতিবিদ, উনি খুব ভালো বক্তব্য রাখেন দেখি মিডিয়াতে। তো ওনার কাছে আমার বক্তব্য, এই যে কাদা চুরাচুরি, আমরা 24-এ যে একটা আন্দোলনে একটা নতুন স্বাধীনতা আনলাম, আমি সেই ফ্যাসিস্টের ইতিহাস বাদ দিলাম। এখানে সব দলগুলি এখন একজন এক মানে বক্তব্য ভাবে তুইলা আমাদেরকে একটা জগা খিচুড়ির ভিতরে নিয়ে আসতেছে। জি, আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের উত্তরটি নিব। জনগণকে আসলে কাদা ছোড়াছুড়ির মধ্যে, জগা খিচুড়ির মধ্যে রাখিছে, এটা নিয়ে নিশ্চয়ই আসবো। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল ঠাকুরগাঁও থেকে সম্ভবত আশরাফুল উনার নাম। তিনি বলছিলেন যে 17 বছর আওয়ামী লীগ যদি 50,000 মানুষকে খুন করে, মেরে ফেলে, এবং তারপর যদি তাদের রাজনীতি করার অধিকার না থাকে, তাহলে 1971 সালে জামায়াতের সংশ্লিষ্টতায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেটি যদি 30 লক্ষ আমরা না ধরে মতানৈক্য থাকার জন্য আমরা যদি সেটিকে 3 লাখও ধরি, তাহলে তাদের ব্যাপারে আসলে কি ব্যবস্থা হবে? দেখুন, জামাতকে বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসা শক্তপোক্তভাবে আওয়ামী লীগ 94 থেকে 96 তাদের সঙ্গে ছিল, এবং জামাতের ব্রেইন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকারটাই ছিল আওয়ামী লীগের আন্দোলনের মূল দাবি। 2 হচ্ছে, জামাতকে কিন্তু একটা ট্রায়ালের ভেতর দিয়ে যেতে হয়েছে। যুদ্ধাপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যারা সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে, বা অনেকে তো এই ট্রায়াল নিয়ে অনেক প্রশ্ন করেন, এবং ট্রায়াল নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলবার স্কোপও আছে। অনেক সুখরঞ্জন বালির কথা আমরা জানি, স্কাইপ কেলেঙ্কারির কথা আমরা জানি, সরকার গেছে পাগল হয়ে একটা রায় তারা চায়, বিদেশ থেকে ফরমায়েশি রায় লেখা হতো, সেটাও ফাঁস হয়েছে। সো এগুলো আমরা জানি, কিন্তু তারপরেও তারা এক ধরনের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে জামাতের নেতাদের যেতে হয়েছে। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগেরও নাকি বিচার হবে। বিচার হওয়ার পর যদি তাদের নতুন নেতৃত্ব আসে, সেটা তো মানুষ বলছে যে আওয়ামী লীগের ভার যদি নতুন নেতৃত্ব নেয়, নিতেই পারে। জি, ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। আপনার প্রশ্নটি একটু আসে, প্রশ্নটি কি আমি রিপিট করব? না, আমার মনে আছে। জি, বলবেন। মানে যেটা হয়েছে, আমরা তো এতদিন সব একই রকম জিনিসের মধ্যে বসবাস করেছি, মানে সবকিছু শেখ হাসিনা যা বলছেন ওটাই মেনে নিতে হবে। সো ডেমোক্রেসি তো এটা না। নাম্বার 2 হচ্ছে, একটা গণতন্ত্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকে, এমনকি যারা জোট করে তারাও কিন্তু একই মতাদর্শের হয়, না হলে তো তারা একটা দলই হয়ে যেতে পারতো। সেটা আওয়ামী লীগের সময়ও যখন তারা নির্বাচন করতো, তাদের 14 দলীয় জোট, জাতীয় পার্টির সাথে জোট, বিএনপির 22 দলের সাথে গণতন্ত্র মঞ্চ আছে, তারা বিভিন্ন জোট। সো প্রত্যেকেরই ইডিওলজিক্যাল এবং তাদের কর্মসূচিতে ডিফারেন্সের জায়গা আছে। সেই আলাপটা এখন এসছে, এবং এখন একটু বেশি হচ্ছে। কারণটা হলো, দীর্ঘদিন আমরা খুবই অপ্রেশনের মধ্যে ছিলাম, আমরা আমাদের কথাগুলো বলতে পারিনি।
মানে যেটা হয় দীর্ঘদিন ক্ষুধার্ত থাকলে আপনি অনেক খেতে থাকেন এবং পেটও খারাপ হয়ে যেতে পারে যে এত বেশি খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি ক্ষুধার্ত ছিলেন সেই কারণে। সো প্রকাশটা অনেক বেশি হচ্ছে। এবং আরেকটা জিনিস ঘটছে যে কারণে এটা আমাদের একটু খারাপ লাগছে, সেটা হলো আমরা শেখ হাসিনাকে সরিয়েছি একটা গণতান্ত্রিক সমাজ চাই বলে, কিন্তু আসলে তা না। আমাদের অনেকে শেখ হাসিনার মতোই ফ্যাসিস্ট, আমরা শেখ হাসিনাকে সরিয়েছি আমার ফ্যাসিস্ট মেন্টালিটিটাকে আসলে ওখানে ইম্পোজ করার জন্য। আমি তৌহিদি জনতা হয়ে এটা করতে চাই, সো আমার এখন সুযোগ মনে হচ্ছে আমি গিয়ে করব। সো ওইটা আমাদের একটু খারাপ লাগছে এবং এটাও এক ধরনের অনিবার্যতা ছিল। আপনি দীর্ঘদিন যখন একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে বসবাস করেন, ব্যাপারটাকে এভাবে বলি, সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা রেসিডুয়াল থেকে গেছে, কারো কারো ভিতরে 50%, কারো 25%, কারো 5%। কিন্তু আপনি মনে করছেন সময় লাগবে? একটু সময় লাগবে, কারণ একটা ডেমোক্রেটিক, এই যে আমরা এখন শোরগোল করছি, চেঁচামেচি করছি, ডিবেট করছি এবং আমরা মাত্রা ছাড়াচ্ছি, কারণ আমরা অনেকদিন করি নাই তো। এগুলো করতে করতে দেখবেন আস্তে আস্তে সেটেল ডাউন করবে। 1 বছর 2 বছর পর একটা নির্বাচন হলো, ওই টার্মটাও আমরা কিছু এইসব বাজেভাবে করব, আবার একটা নির্বাচন হবে, আস্তে আস্তে আমরা সেই প্রত্যাশা করি আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাক। ব্যারিস্টার রুবিন ফারহানা, ডাক্তার জাহিদুর রহমান, আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এটি নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রা সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।